যেখানেই আমরা দেখি যে আমাদের ইংলিশে কথা বলতে হবে, আমরা সেখান থেকে পালানোর চেষ্টা করি। ইংলিশ যেন আমাদেরকে বাঘের মতো খেতে আসে। কিন্তু ইংলিশ বলা কি আসলে এতটা কঠিন? একদমই না। আমাদেরকে ইংলিশ বলা প্র্যাকটিস করতে হবে। আমরা যদি সঠিক পদ্ধতিতে ইংরেজি প্র্যাকটিস করি, তাহলে ইংরেজি বলা আমাদের কাছে কেবলমাত্র কয়েকটা দিনের সময় মাত্র। আজকে আমি তোমাদের জন্য এমন একটি দুর্দান্ত ট্রিক নিয়ে এসেছি, যেখানে তুমি মাত্র 2টি শব্দ দিয়ে ইংলিশ বলা শুরু করতে পারবে। হ্যাঁ, একদম ঠিক। মাত্র 2টি থেকে 3টি শব্দ ব্যবহার করে তোমরা নিজেরাই নিজেদের বাক্য গঠন করতে পারবে এবং ইংরেজিতে অনর্গল কথা বলা শুরু করতে পারবে। আজকের ক্লাসে আমি তোমাদেরকে সেটাই শিখাবো। তাই তোমরা যারা মনে করছো যে আমি তো ইংলিশে কাঁচা, আমি তো জানি না যে কিভাবে শুরু করব, কোন সেন্টেন্স দিয়ে ইংরেজি বলা শুরু করব, বুঝতে পারছি না, তাদেরকেই আমি বলছি, শুরু করো আজকে থেকে, এখন থেকে, এই ভিডিওটা থেকেই। এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, কারণ আজকের এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যাদের ইংলিশে প্রচণ্ড রকমের ভয় রয়েছে। আমি চাই যাতে তোমাদের ভয়টা আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের মধ্যে আর না থাকে। আরেকটা কথা, ভিডিওটা দেখে শেষে কমেন্ট করে অবশ্যই জানাবে যে ভিডিওটা তোমাদের কতটা কাজে লেগেছে, তোমাদের কতটা সাহায্য করতে পেরেছে। আর হ্যাঁ, ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর বাকিদের কাছেও ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করো। তাদেরকেও বলো যে ইংলিশ শেখা কতটা সহজ। তাহলে চলো শুরু করা যাক। দেখো প্রথম সেন্টেন্সটা কি আছে। তার আগে প্রথমেই বলে নেই, ইংলিশ বাক্যের স্ট্রাকচার বা গঠন বাংলা বাক্যের স্ট্রাকচার বা গঠন থেকে আলাদা, সম্পূর্ণ উল্টো। দেখো এই যে সেন্টেন্সটা রয়েছে, এটা পরিষ্কার করো। এই কথাটা কিন্তু আমি তোমাকে উদ্দেশ্য করে বলেছি। আমি বোঝাতে চেয়েছি যে তুমি এটা পরিষ্কার করো, কিন্তু তুমি শব্দটা এই বাক্যে উজ্জ্ব রয়েছে। আমি কি বলেছি? এটা পরিষ্কার করো, রাইট। তাহলে এটা পরিষ্কার করো বাক্যটা ইংলিশে উল্টে যাবে। তাহলে কি হবে? পরিষ্কার করো এটা। ওকে, এভাবে প্রতিটা বাক্যকেই ইংলিশে ট্রান্সলেট করার জন্য প্রথমে উল্টে নিবে, তাহলে অনেকটাই সহজ হয়ে যাবে। তাহলে একই রকম যদি প্যাটার্নটা থাকে, তবে এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো? আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আজকে আমরা যে কয়টা সেন্টেন্স শিখতে চলেছি, প্রত্যেকটা ওয়ার্ড তোমার জানা, কিন্তু বলতে পারো না। কেন বলতে পারো না? কারণ সঠিক সময়ে সঠিক ওয়ার্ড মাথায় আসে না বলে। একবার খেয়াল করে দেখো তো, পরিষ্কার করার ইংলিশটা তোমরা জানো কি না? জানো, ইংলিশটা হচ্ছে ক্লিন। আর আমি যদি বলি এটার ইংলিশ কি তোমরা জানো না? জানো, এটার ইংলিশ হচ্ছে ইট। একদম ঠিক। তাহলে সেন্টেন্সটা কি হবে? ক্লিন ইট, ক্লিন ইট, ক্লিন ইট। এবার দেখা যাক, এই ইট এর জায়গায় আমি যদি অন্য কোনো অবজেক্টকে রাখি, তাহলে তোমরা বলতে পারছো কি না? যেমন এই টেবিলটা পরিষ্কার করো। এখন ইট বা এটার জায়গায় আমরা এই টেবিলটাকে এনেছি, এবং এই টেবিল এর ইংরেজি হলো দিস টেবল। এটাও তোমরা জানো, তাই তো? তাহলে এখন সেন্টেন্সটা কি হবে? পরিষ্কার করো এই টেবিলটা, যার ইংরেজি হলো ক্লিন দিস টেবল, ক্লিন দিস টেবল। দেখলে তো, বাক্যটা উল্টে নিয়ে শুধুমাত্র ওয়ার্ড মিনিংগুলো বসিয়ে দিলেই কত সহজেই ইংলিশে ট্রান্সলেশন হয়ে যাচ্ছে। এরকমভাবে আরও কিছু সেন্টেন্স দেখা যাক। যেমন আমরা বলতে পারি, রুমটি পরিষ্কার করো, ক্লিন দ্য রুম। তাকটি পরিষ্কার করো, ক্লিন দ্য সেলফ। চেয়ারটি পরিষ্কার করো, ক্লিন দ্য চেয়ার। মেঝেটি পরিষ্কার করো, ক্লিন দ্য ফ্লোর। ঠিক আছে, বুঝতে পেরেছ? এবার পরের সেন্টেন্সটা দেখে নেওয়া যাক। এটা পুনরায় বলো। পুনরায় বলার ইংলিশ হচ্ছে রিপিট, এবং এটা ইংলিশ হচ্ছে ইট। আমরা জানি ইংলিশের বেলায় বাক্যটা উল্টে যাবে,
তাহলে কি হবে বাক্যটা? পুনরায় বলো এটা, যার ইংলিশ হচ্ছে রিপিট ইট, রিপিট ইট, রিপিট ইট। এবার আমি যদি বলি তোমার কথাটা আবার বলো, অর্থাৎ পুনরায় বলো, তাহলে তার ইংলিশ কি হবে? প্রথমেই বাক্যটাকে উল্টে নিব। তাহলে এখন বাক্যটা কি হলো? পুনরায় বলো তোমার কথাটা, যার ইংলিশ হলো রিপিট হোয়াট ইউ সেড, রিপিট হোয়াট ইউ সেড। এখানে হোয়াট মানে কিন্তু কি হবে না। হোয়াট অর্থ হলো যা, আর সেড মানে বলেছ। সুতরাং রিপিট হোয়াট ইউ সেড মানে হলো তোমার কথাটা আবার বলো, অর্থাৎ তুমি যা বলেছ তা পুনরায় বলো। ঠিক একইভাবে পরের বাক্যগুলো দেখো, এগুলো তোমরা পারবে। যেমন কবিতাটা আরেকবার বলো, রিপিট দ্য পোয়েম, রিপিট দ্য পোয়েম। গল্পটা আরেকবার বলো, রিপিট দ্য স্টোরি, রিপিট দ্য স্টোরি। বাক্যটা আরেকবার বলো, রিপিট দ্য সেন্টেন্স, রিপিট দ্য সেন্টেন্স। প্রশ্নটা আরেকবার করো, রিপিট দ্য কোশ্চেন, রিপিট দ্য কোশ্চেন। এখন দেখো তো বাক্যগুলো পারলে কিনা তোমরা। তাহলে আমরা যেটা করছি সেটা হলো আমরা এখানে অবজেক্টটাকে চেঞ্জ করে নতুন নতুন সেন্টেন্স তৈরি করছি, তাই তো? তাহলে দেখো ইংলিশ বলা তোমাদের কাছে অনেকটাই সহজ হয়ে গেল, তাই না? দেখলে তো কতগুলো সেন্টেন্স কত সহজেই শিখে ফেললে। এবার চলো নেক্সট বাক্যে যাওয়া যাক। আমাকে দাও, তাহলে আমাকে ইংলিশ হচ্ছে মি এবং দাও ইংলিশ হচ্ছে গিভ। তাহলে ইংলিশ করতে গেলে বাক্যটা কি হবে? দাও আমাকে, অর্থাৎ উল্টে যাবে। এটার ইংলিশ কি হবে এখন? গিভ মি, গিভ মি। এবার আমি যদি বলি আমাকে কলমটা দাও, তাহলে এর ইংলিশটা কি হবে? গিভ মি দ্য পেন, গিভ মি দ্য পেন। আমাকে বইটা দাও, গিভ মি দ্য বুক, গিভ মি দ্য বুক। আমাকে ফোনটা দাও, গিভ মি দ্য ফোন, গিভ মি দ্য ফোন। নেক্সট সেন্টেন্সটা দেখো, এটা আমাকে দাও। বাক্যটাকে উল্টে হয়ে গেল দাও এটা আমাকে। দাও ইংলিশ হলো গিভ এবং এটা ইংলিশ হলো ইট, আর আমাকে ইংলিশ হচ্ছে টু মি। এই বাক্যটাতে আমি কাকে দিতে বলেছি? আমাকে দিতে বলেছি, তাই তার আগে টু এই প্রিপোজিশনটা নিতে হবে। মি এর আগে টু প্রিপোজিশন ব্যবহার করতে হবে। মি অবজেক্টের আগে টু প্রিপোজিশন ব্যবহার করতে হয়। তাহলে ইংলিশটা হবে গিভ ইট টু মি, গিভ ইট টু মি। তাহলে এবার আমরা যদি বলি এটা বাবাকে দাও, গিভ ইট টু ফাদার। এটা মাকে দাও, গিভ ইট টু মাদার। এটা ভাইকে দাও, গিভ ইট টু ব্রাদার। এটা রাফিকে দাও, গিভ ইট টু রাফি। এবার ইট এর জায়গায় আমরা যদি অন্য কিছু দিয়ে পরিবর্তন করে দেই তাহলে কি হবে দেখো। যেমন ধরো আমি যদি বলি এই ফোনটা বাবাকে দাও, এই ফোনটা এর ইংলিশ হচ্ছে দিস ফোন। তাহলে বাক্যটা কি হলো? গিভ দিস ফোন টু ফাদার, গিভ দিস ফোন টু ফাদার। এই বইটা মাকে দাও, গিভ দিস বুক টু মাদার, গিভ দিস বুক টু মাদার। এই ল্যাপটপটা রাফিকে দাও, গিভ দিস ল্যাপটপ টু রাফি, গিভ দিস ল্যাপটপ টু রাফি। বুঝতে পারছো তো তোমরা? এবার পরের বাক্যটা দেখো, তৈরি হয়ে নাও। তাহলে ইংলিশ করতে হলে বাক্যটাকে প্রথমে উল্টে নিতে হবে। তাহলে বাক্যটা এখন হয়ে গেল হয়ে নাও তৈরি। তার ইংলিশ হবে গেট রেডি, গেট রেডি। এবার আমি যদি বলি স্কুলের জন্য তৈরি হও, তাহলে তার ইংলিশ কি হবে? গেট রেডি ফর স্কুল, গেট রেডি ফর স্কুল। অফিসের জন্য তৈরি হও, গেট রেডি ফর অফিস, গেট রেডি ফর অফিস। গোসলের জন্য তৈরি হও, গেট রেডি ফর শাওয়ার, গেট রেডি ফর শাওয়ার। দুপুরের খাবারের জন্য তৈরি হও, গেট রেডি ফর লাঞ্চ, গেট রেডি ফর লাঞ্চ। পরের সেন্টেন্স,
আমাকে দেখাও, আমাকে দেখাও। এখানে অনেকে ভুল করে। দেখানো ইংলিশ কিন্তু লুক বা সি না। দেখানো মানে হলো যখন কোনো জিনিস কাউকে আমরা দেখাচ্ছি, তার ইংলিশ হবে শো, মানে দেখানো। শো করা অর্থাৎ দেখানো। তাহলে আমাকে দেখাও ইংরেজি করার জন্য উল্টে দিব। এবার হয়ে গেল দেখাও আমাকে, অর্থাৎ শো মি, শো মি। এবার এই বাক্যটা দিয়ে আমরা কিছু নতুন সেন্টেন্স তৈরি করতে পারবো। যেমন আমাকে এটা দেখাও, শো ইট টু মি, শো ইট টু মি। তোমার ফোনটা আমাকে দেখাও, শো মি ইয়োর ফোন, শো মি ইয়োর ফোন। তোমার ব্যাগটা তাদেরকে দেখাও। তাহলে বাক্যটা উল্টালে কীরকম হবে? দেখাও তোমার ব্যাগটা তাদেরকে, তাই তো? শো ইউর ব্যাগ টু দ্যাম, শো ইউর ব্যাগ টু দ্যাম। বাবাকে তোমার রেজাল্টটা দেখাও, শো ইউর রেজাল্ট টু ফাদার, শো ইউর রেজাল্ট টু ফাদার। নেক্সট বাক্যটা দেখো, তুমি কি জানো? ডু ইউ নো, ডু ইউ নো। মনে রাখবে, প্রশ্ন করার ক্ষেত্রে বাক্যের শুরুতে অক্সিলারি ভার্ব বসে থাকে, তাই এখানে ডু বসেছে। এবার এই বাক্যটাকে আমরা আরও অনেকভাবে বলতে পারি। যেমন, তুমি কি তার নাম জানো? ডু ইউ নো হিজ নেম, ডু ইউ নো হিজ নেম। তুমি কি তার ঠিকানা জানো? ডু ইউ নো হিজ অ্যাড্রেস, ডু ইউ নো হিজ অ্যাড্রেস। তুমি কি তার পরিচয় জানো? ডু ইউ নো হিজ আইডেন্টিটি, ডু ইউ নো হিজ আইডেন্টিটি। তুমি কি খবরটা জানো? ডু ইউ নো দ্য নিউজ, ডু ইউ নো দ্য নিউজ। তুমি কি তার মাকে চেনো? ডু ইউ নো হিজ মাদার, ডু ইউ নো হিজ মাদার। এবার দেখো, আমি যখন কাউকে কোনো কিছু করতে বারণ করেছি, তখন আমরা কিভাবে স্ট্রাকচারটা শুরু করতে পারি বা বাক্যটা তৈরি করতে পারি। তখন আমরা ডোন্ট দিয়ে স্ট্রাকচারটা শুরু করতে পারি, বা আমরা নেভার দিয়ে স্ট্রাকচারটা শুরু করতে পারি। যেমন ধরো, আমি যদি বলি কখনো জোরে চিৎকার করবে না। লক্ষ্য করো, দেখো এখানে আছে কখনো, অর্থাৎ জোরে চিৎকার করবে না, তার আগে একটা শব্দ পাচ্ছি কখনো। এই ক্ষেত্রে আমরা নেভার দিয়ে স্ট্রাকচারটি শুরু করব। ঠিক আছে, তাহলে স্ট্রাকচারটা কি হবে? নেভার শাউট লাউডলি। শাউট মানে চিৎকার করা, আর লাউডলি মানে জোরে। তাহলে নেভার শাউট লাউডলি মানে হলো কখনো জোরে চিৎকার করবে না। নেভার শাউট লাউডলি, কখনো জোরে চিৎকার করবে না। তার পরের সেন্টেন্সটা দেখো, কখনো বাইরে যাবে না। নেভার গো আউটসাইড, নেভার গো আউটসাইড। তাহলে এখানে আমরা কি করলাম? কখনোর জন্য নেভার বসাবো, তারপরে আমরা ভার্বকে বসাবো, এবং তারপরে আমরা সেন্টেন্সের বাকি অংশগুলো বসিয়ে দিব। তাহলে বাক্যটা উল্টালে হবে কখনো যাবে না বাইরে। এরকমভাবে বাক্যটা হবে নেভার গো আউটসাইড। একই রকম বাক্য, কখনো তার সাথে কথা বলবে না। নেভার টক টু হিম, নেভার টক টু হিম। পরেরটা দেখো, কখনো মিথ্যা বলবে না। নেভার লাই। মিথ্যা কথা বলা এর ইংরেজি হলো লাই, আর নেভার মানে কখনো না। তাহলে কখনো মিথ্যা কথা বলবে না এর ইংরেজি হলো নেভার লাই, নেভার লাই। কখনো তাড়াহুড়া করবে না। নেভার হারি, নেভার হারি। এবার আমরা ডোন্ট দিয়ে কিছু বাক্য তৈরি করব। যেমন ধরো, যদি আমি শুধু বলি চিৎকার করবে না, তাহলে হবে ডোন্ট শাউট, ডোন্ট শাউট, অর্থাৎ করবে না চিৎকার, তাই তো? ডোন্ট শাউট। লক্ষ্য করো, এই বাক্যটিতে কখনো এই শব্দটি কিন্তু নেই, তাই নেভারও বসলো না। তারপরের বাক্যটি দেখো, খেলবে না। ডোন্ট প্লে। টিভি দেখবে না। ডোন্ট ওয়াচ টিভি, ডোন্ট ওয়াচ টিভি, অর্থাৎ দেখবে না টিভি। তারপরে দেখো, মিথ্যা কথা বলবে না। ডোন্ট লাই, ডোন্ট লাই।
তার সাথে কথা বলবে না। ডোন্ট টক টু হিম। ডোন্ট টক টু হিম। আজকে বাইরে যাবে না। ডোন্ট গো আউটসাইড টুডে। ডোন্ট গো আউটসাইড টুডে। ক্লাস বাদ দিবে না। ডোন্ট মিস দ্য ক্লাস। ডোন্ট মিস দ্য ক্লাস। তাকে মারবে না। ডোন্ট হিট হিম। ডোন্ট হিট হিম। ঝগড়া করবে না। ডোন্ট কোয়ারেল। ডোন্ট কোয়ারেল। কাঁদবে না। ডোন্ট ক্রাই। ডোন্ট ক্রাই। নেক্সট স্ট্রাকচারটা দেখো। আমি জানি না। আই ডোন্ট নো। এখানে কোনো চেঞ্জেস হবে না। তো দেখো, নো মানে জানা, আর ডোন্ট নো মানে না জানা। এবার এই সেন্টেন্সটা দিয়ে আমরা আরও কিছু সেন্টেন্স তৈরি করা শিখব। যেমন, আমি তার নাম জানি না। আই ডোন্ট নো হিজ নেম। আই ডোন্ট নো হিজ নেম। তার নাম এর ইংলিশ হলো হিজ নেম। দেখো, এগুলো কিন্তু তোমরা সবাই জানো, শুধু প্যাটার্নটা জানো না বলে তোমরা ভুল করে থাকো, তাই না? আচ্ছা, এর পরের বাক্যটা দেখো। আমি তার বাবার নাম জানি না। আই ডোন্ট নো হিজ ফাদার্স নেম। আই ডোন্ট নো হিজ ফাদার্স নেম। আমি তার মাকে চিনি না। আই ডোন্ট নো হিজ মাদার। আই ডোন্ট নো হিজ মাদার। আমি তার ঠিকানা জানি না। আই ডোন্ট নো হিজ অ্যাড্রেস। আই ডোন্ট নো হিজ অ্যাড্রেস। আমি জানি না এটা কি। তাহলে এটা কি এর জন্য ব্যবহার করতে হবে হোয়াট ইট ইজ। তাহলে বাক্যটা হবে আই ডোন্ট নো হোয়াট ইট ইজ। পরের বাক্যটা দেখো। আমি জানি না তুমি কি বলছো। আই ডোন্ট নো হোয়াট ইউ আর সেইং। আই ডোন্ট নো হোয়াট ইউ আর সেইং। আমি জানি না সে কে। আই ডোন্ট নো হু হি ইজ। আই ডোন্ট নো হু হি ইজ। এই বাক্যগুলো একটু ভালো করে মনে রেখো। 99% মানুষ এগুলো ভুল করে থাকে। সবাই আই ডোন্ট নো এর পরে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসিয়ে দেয়, যা খুবই মারাত্মক একটি গ্রামার মিস্টেক। অনেক শিক্ষিত লোকও এই বিষয়টা জানে না। আপনাদের কাজ হলো অবসর সময়ে এই ভিডিওটি বারবার দেখে দেখে চর্চা করা, অর্থাৎ প্র্যাকটিস করা। আপনি যত বেশি চর্চা করবেন তত দ্রুতই আপনি ইংরেজি শিখতে পারবেন। ইচ্ছা থাকতে হবে। ইচ্ছাটাই হলো মূল বিষয়। ন্যূনতম শিক্ষাটা থাকলে আপনি জীবনে দ্রুত সফল হতে পারবেন, যার জন্য আমার এই চেষ্টা। এমন ভিডিও আরও পেতে চাইলে ইউ লিখে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন। কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন। অন্যকে সাহায্য করতে চাইলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার। বাই।